হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস অফ তরু ছায়া। বন্ধুরা, আজ আমরা ক্লাস নাইনের একটি খুবই ইম্পর্টেন্ট টপিক এবং আহ, যদি এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে দেখা হয় তাহলে মোস্ট ইম্পর্টেন্ট, মানে যেমন ইন্টারেস্টিং তেমনি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে শিপ রেক সেলর। এটা হচ্ছে ড্যানিয়েল ডিফোর লেখা। তোমরা জানো যে এনার লেখা সম্বন্ধে এটা হচ্ছে যে দ্য অ্যাডভেঞ্চার অফ রবিনসন ক্রুসো বা শুধু রবিনসন ক্রুসো নামে খুব বিখ্যাত এই যে উপন্যাস, সেই উপন্যাস থেকে বা নভেল থেকে নেওয়া হয়েছে। তো আমরা গল্প শুরু করব তার আগে আমি বারবার বলি যে যে কোনো গল্প শুরু করার আগে লেখকের সম্বন্ধে একটু পরিচিতি থাকা দরকার। তো প্রথমে আমি বলবো যে আগে লেখক সম্বন্ধে একটু জেনে নিই, তারপরে আমরা এই গল্প শুরু করব। তো চলো একবার লেখকের সম্বন্ধে জেনে নিই। তুমি যখন তুমি যা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে ড্যানিয়েল ডিফো। ঠিক আছে? তো ড্যানিয়েল ডিফো হচ্ছে, এটা হচ্ছে ওনার ছবি, প্রাপ্ত ছবি, যে ছবিগুলো ওনার পাওয়া গিয়েছে সেইগুলো তখনকার দিনে ক্যামেরা ছিল না বা কোনো ধরনের ভিডিও রেকর্ডিং এর কোনো সিস্টেম ছিল না বলেই তার ছবিগুলো এরকম। 1660-এর কাছাকাছি জন্ম ড্যানিয়েল ডিফোর, এবং তিনি ছিলেন একজন ব্যবসায়ী। সব থেকে বড় ব্যাপার ছিল তিনি ছিলেন ব্যবসায়ী। তিনি ব্যবসা করতেন, প্রচন্ড বড় লেভেলে তার ব্যবসা ছিল। তিনি ছিলেন গোয়েন্দা, তিনি ছিলেন কি বলবো লেখক, প্রমপ্লেট। মানে প্রমপ্লেট কি জিনিস তোমরা ক্লাস 11-এ শিখবে, ওইটা তোমাদের শেখানো হয় কি করে তৈরি করতে হয়। তো এইগুলো ছিল সবই তার অন্যতম অংশ যেগুলো তিনি করতেন। তো চলো ওনার সম্বন্ধে একটু ভালো করে জেনে নিই। আমাদের জানো তো উইকিপিডিয়া থেকে, একটু উইকিপিডিয়া হচ্ছে আমাদের অন্যতম ভালো জায়গা যেখান থেকে আমরা কোনো লেখকের সম্বন্ধে ডিটেলসে জানতে পারি। তো দেখে নাও, ড্যানিয়েল ডিফো, অ্যাকচুয়ালি ড্যানিয়েল ডিফো জন্মগ্রহণ করেছেন ড্যানিয়েল ফো নামে। তো ওনার আসল নাম ড্যানিয়েল ফো, পরে ওটা তিনি ড্যানিয়েল ডিফো করে নেন। বয়সকাল হচ্ছে 1860। ঠিক আছে? এবং 24শে এপ্রিল 1731 তিনি মারা যান। মানে হচ্ছে কি, জন্ম তারিখ সার্টেন নয়, নিশ্চিত নয়, কিন্তু মৃত্যুর তারিখ নিশ্চিত, কারণ ততদিনে তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তো তিনি ছিলেন একজন ব্যবসায়ী, সাংবাদিক, পম্পলেট রচয়িতা, গোয়েন্দা, এবং রবিনসন ক্রুসো উপন্যাসের জন্য সব থেকে বেশি জনপ্রিয় ছিলেন। এই রবিনসন ক্রুসো, এই যে গল্পটা আছে, এইখান থেকেই তোমাদের কি হয়েছে না, এই যে আমাদের শিপরেক সেলর সেটা তুলে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো তিনি স্যামুয়েল রিচার্ডসনের সঙ্গে অন্যান্য মানে সঙ্গে ব্রিটিশদের সঙ্গে তিনি কি করেন না, ইংরাজি উপন্যাসকে তুলে ধরার চেষ্টা করেন। ঠিক আছে? এবং তিনি খুবই পরিচিত হয়ে গেছিলেন তিনি তার সময়ের মধ্যে। এইটা হচ্ছে ড্যানিয়েল ডিফোর ছবি, যেটা তুমি দেখতে পাচ্ছ এখন, সেটা হচ্ছে ড্যানিয়েল ডিফোর ছবি। তো আচ্ছা, তো ড্যানিয়েল ডিফো বা ড্যানিয়েল ফো, ওনার জন্ম হচ্ছে, বলেছি আগেই, 1669 এবং 1669 বা 59 অথবা 1660-এর জন্ম। মানে কোনো নির্দিষ্ট ডেট পাওয়া যাচ্ছে না তার জন্মের, কোন এক সময় ধরে নেওয়া হচ্ছে তার জন্ম এই সময়। মৃত্যু হয়েছিল কিন্তু 1731, 24 এপ্রিল। তখন তিনি নিশ্চিত, কারণ তখন তিনি জনপ্রিয় ছিলেন, সবাই জানতেন, এবং তার মৃত্যু ডেট লেখা হয়েছিল। তিনি পেশায় লেখক ছিলেন, সাংবাদিক ছিলেন, ব্যবসায়ী ছিলেন, এবং গোয়েন্দাও ছিলেন। ঠিক আছে? তো এইটা হচ্ছে ড্যানিয়েল ডিফো, যার সম্বন্ধে আমরা পড়বো আজকে, বা যার গল্প আজকে আমরা পড়বো। তো ড্যানিয়েল ডিফোর গল্প সত্যি খুব ইন্টারেস্টিং, না পড়লে তোমরা বুঝতে পারবে না। তো চলো আর বেশি অপেক্ষা না করে জাস্ট গল্প শুরু করা যাক, যে গল্প কেমন আছে দেখা যাক। তো তোমাদের ড্যানিয়েল ডিফোর যে লেসনটা আছে, সেটা হচ্ছে শিপ রেক সেলর নামে দেওয়া হয়েছে। মানে এই শিপ রেক সেলর যে গল্পের নাম অনুযায়ী দেওয়া হয়েছে। দেখো কি দিয়েছে, ড্যানিয়েল ডিফো ওয়াজ অ্যান ইংলিশ রাইটার অ্যান্ড জার্নালিস্ট। অলরেডি বলেছি তোমাদেরকে। হি ইজ মোস্ট হি ইজ হি ইজ মোস্ট ফেমাস ফর হিজ নোভেল রবিনসন ক্রুসো। এ prolific and versatile writer, Defoe is known for his pamphlets and journal on the various topic. তো এইটার মোস্ট নয়, এরপর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা হচ্ছে কি, দ্য ফলোইং টেক্সট ইজ অ্যাডপ্ট ফ্রম এ সেকশন অফ ড্যানিয়েল ডিফোস ফেমাস নভেল রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুসো আন্ডারলাইন করে রাখো, কারণ এটা অনেক সময় দেয় যে এই গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে। রবিনসন ক্রুসো থেকে নেওয়া হয়েছে, অ্যান্ড টেলস আস হাউ ক্রুসো
আফটার বিং সেপারেট ফাউন্ড হিমসেলফ অন অ্যান ডিসমাল আইল্যান্ড। এবং এর মধ্যে বলছে কিভাবে ক্রুসো শিপরেক বা জাহাজ ডুবি হওয়ার পর, শিপরেক মানে হচ্ছে জাহাজ ডুবি হওয়ার পর ফাউন্ড হিমসেলফ অন এ ডিসমাল আইল্যান্ড, নিজেকে একখানা হতাশ দ্বীপে খুঁজে পায়। মানে যখন জাহাজ ডুবে যায় তারপর ও এমন একখানা সেই পরিত্যক্ত দ্বীপে খুঁজে পায় যে দ্বীপে কেউ নেই কো। He also gives us an inspiration account of how he makes the island habitable with his hard work. কিরকম তার পরিশ্রমের মাধ্যমে সে এটাকে বাসযোগ্য করে তোলে, এটাই হচ্ছে একখানা মানে ইন্সপিরেশন জোগাবার মতো গল্প। তো চলো গল্প শুরু করা যাক। দেখো বেশ কিছু এই গল্পে সব লাইনগুলোই বলতে গেলে অন্যতম ইম্পর্টেন্ট লাইন যেগুলো আমি বলবো। তার জন্য তোমাদেরকে একটা কথা বারবার বলা হচ্ছে যে একটু ভালো করে টেক্সটটা পড়ো, যে লাইনগুলোকে বলছি ইম্পর্টেন্ট সেইগুলোকে দাগ দিয়ে রাখো, কারণ এইগুলোই পরে পরীক্ষার সময় সাধারণত আসে। তো কি দিয়েছে দেখো, প্রথমেই দিচ্ছে অন সেপ্টেম্বর 30, 1659, 1659 সালে 30শে সেপ্টেম্বর আই মানে হচ্ছে আমি, মেজারেবল রবিনসন ক্রুসো, দুর্দশাগ্রস্ত রবিনসন ক্রুসো, বিং সেপারেট, জাহাজ ডুবি ঘটায়, অন এ ভায়োলেন্ট স্টর্ম, একটা ঝড়ের মধ্যে জাহাজ ডুবি ঘটায়। কি হচ্ছে, ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম, একটা ঝড়ের মধ্যে জাহাজ ডুবি ঘটায়, কেম অন দ্য শোর অফ দিস ডিসমাল আইল্যান্ড, এই পরিত্যক্ত এই নির্জন আইল্যান্ডের দ্বীপে বা সৈকতে এসে পৌঁছেছি। তাহলে আমাদের গল্পের শুরুতেই রবিনসন ক্রুসো আমাদেরকে বলে দিচ্ছে যে সে কিভাবে একটা দ্বীপের মধ্যে এলো, যে পরিত্যক্ত নিঃসঙ্গ দ্বীপ, হতাশার দ্বীপ, সেইটাতে সে কি করে এলো না 30শে সেপ্টেম্বর, দেখো ডেটটা মনে রাখবে, 30শে সেপ্টেম্বর 1659 সালে তার জাহাজটাকে ডুবে যাওয়ায়। কোন সময় জাহাজ ডুবেছিল? এ ভায়োলেন্ট স্টর্ম, প্রচন্ড ঝড়ের মধ্যে তার জাহাজ ডুবায় সে কি হয়েছিল, একখানা পরিত্যক্ত দ্বীপে এসেছিল। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার, আমি এটাকে বলি কি হতাশার দ্বীপ। ডেসপেয়ার মানে কি হতাশা, তাহলে আমি যে এই দ্বীপটাকে বলি কি হতাশার দ্বীপ। ঠিক আছে, এই যে আইল্যান্ড সেটাকে বলি যে আইল্যান্ড অফ ডেসপেয়ার। আই ওয়াজ অলমোস্ট ডেড, আমি প্রায় মারাই যাচ্ছিলাম, and the rest of the ship's company was drowned. ভালো করে বোঝো যে আমি প্রায় মারা যাচ্ছিলাম এবং বাকি যারা সঙ্গী ছিল, রেস্ট অফ দ্য শিপস কোম্পানি, জাহাজে যারা অন্য সঙ্গী ছিল তারা কি হয়েছিল, সবাই ডুবে গেছিল। মানে একমাত্র যে রবিনসন ক্রুসো, যে গল্পের আমাদের মূল চরিত্র, সেই জাহাজ ডুবির মধ্যে বেঁচে গেছিল, বাকি সবাই কিন্তু জাহাজ ডুবির মধ্যে ডুবে গেছিল। I had neither food, আমার কাছে ছিল না কোনো খাবার, nor clothes, না ছিল পোশাক, আমার কাছে খাবার ছিল না, কোনো পোশাক ছিল না, and I feared, এবং আমার ভয় হচ্ছিল, I would be devoured, আমাকে উদারকরণ করা হবে, গিলে ফেলা, খেয়ে ফেলা, আমাকে খেয়ে ফেলা হবে বা আমাকে খেয়ে ফেলবে কোনো ওয়াইল্ড বিস্ট, কোনো বন্য দানব বা বন্য জন্তু। ওয়াইল্ড মানে হচ্ছে বন্য আর বিস্ট মানে হচ্ছে দানব, তাহলে কোনো বন্য দানব বা জন্তু আমাকে খেয়ে ফেলবে। When night come, I slept in a tree for fear of wild creature. রাতের বেলায় আমি শুয়েছিলাম গাছের মধ্যে বন্য পশুদের ভয়ে। বন্য পশুদের জন্তুদের ভয়ে আমি কোথায় শুয়েছিলাম, গাছের মধ্যে শুয়েছিলাম। তার মানে একটা চান্সেস আছে যে গাছের ওপরে হয়তো কোনো পশু চাপবে না, বা চাপলেও হয়তো অত সহজে চাপতে পারবে না, আমি জাগার সময় পেয়ে যাব। ইট রেন অল নাইট, এবং সারা রাত্রি ধরে কি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। আচ্ছা, তারপর দেখো, দ্য রেইন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে উইথ
গাস্ট অফ উইন্ড, বৃষ্টি চলে যাচ্ছিল পরের দিন দমকা বাতাসের সঙ্গে। গাস্ট মানে হচ্ছে দমকা বাতাস, আমরা পড়েছিলাম এটা না ক্লাস 9-এই প্রথম দিকে আমরা একটা গল্পে একটা কবিতায় পড়েছিলাম গাস্ট অফ উইন্ড। তো রেন কন্টিনিউ, বৃষ্টি হয়ে যাচ্ছিল থ্রু দ্য নেক্সট ডে, পরের দিনেও উইথ দ্য গাস্ট অফ উইন্ড, দমকা বাতাসের সঙ্গে, মানে দমকা বাতাসের সঙ্গে বৃষ্টি কিন্তু পরের দিনও হয়ে যাচ্ছিল। অনলি এ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট দ্য লো ওয়াটার, এবং আমার যে জাহাজ, যে ডুবে যাওয়া রেক, ভাঙা অংশ, রেক মানে হচ্ছে ভাঙা অংশ, আমার জাহাজে ভাঙা একটা অংশ শুধু দেখা যাচ্ছিল নিচু জলে। মানে ধরে নাও জাস্ট সাপোজ এটা হচ্ছে একটা সমুদ্র লেভেল, এইখানে হয়তো একটা দ্বীপের মধ্যে ও আছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে যদি সমুদ্র হয়, তো সমুদ্র সবসময় তো দ্বীপ এইরকম আছে না, দ্বীপ ভেতরে অনেকটা এগিয়ে যায়। তো এইরকমই একটা জায়গায় হয়তো জাহাজের একটা অংশ এমনি করে ডুবেছিল, মানে দেখা যাচ্ছিল একটু অংশ পড়া, মানে এইখানে জাহাজ আছে বোঝা যাচ্ছিল। তো জাহাজের একটা অংশ দেখা যাচ্ছিল। আই সোয়াম টু দ্য রেক, আমি কি করলাম ওই ভাঙা অংশে সাঁতার কেটে গেলাম। টু রেস্কিউ ফর মাই সার্ভাইভেল, টু রেস্কিউ অ্যান্ড সিকিউর মাই সার্ভাইভেল সাম ফুড অ্যান্ড আদার প্রভিন্সেস, আমি সাঁতরে গেলাম ওই জায়গায় কি জন্য, উদ্ধার করার জন্য, যদি কোনো কিছু রেস্কিউ উদ্ধার করা যায় এবং আমার বেঁচে থাকার জন্য কোনো রসদ যদি উদ্ধার করা যায় বা নিশ্চিত করা যায়, আমার কোনো খাবার অথবা অন্য কোনো কিছু। আই ওয়াজ এবল টু কালেক্ট, এইখানে ইম্পর্টেন্ট আছে, আই ওয়াজ এবল টু কালেক্ট, আমি সক্ষম হয়েছিলাম কি করতে, কালেক্ট করতে, সংগ্রহ করতে, কি সাম উড, কিছু উড কাঠ জোগাড় করতে, কেবল, কেবল মানে হচ্ছে তারকে, স্ট্রিং, স্ট্রিং মানে হচ্ছে দড়ি বলতে পারো, তারও বলতে পারো, ঠিক আছে। স্ট্রিং, এ নাইফ একটি চাকু, নেল স্প্রে, গান, গান মানে হচ্ছে বন্দুক, একটি বন্দুক জোগাড় করেছিলাম, বেশ কিছু প্রেক, একটা চাকু, স্ট্রিং মানে হচ্ছে দড়ি, তার এবং কাঠ, এরা জড়ো করেছিলাম। আই অলসো কালেক্টেড এ হ্যামক, হ্যামক মিনস, হ্যামক মিনস হচ্ছে কি না একটা বিছানা, যেটা দোলনার মতো, দোলনার মতো মানে কি, দেখো এটা ধরে নাও এইদিকে একটা কি করছে না, এইদিকে একটা বাঁশ পুঁতে দিলাম আমি, আর এইদিকে একটা বাঁশ পুঁতে দিলাম, নিয়ে এইখানে আমি কি করলাম না একটা দোলনার মতো লাগিয়ে দিলাম, দোলনার মতো যে মশারিকে লাগিয়ে দিলাম, যে মশারিটা বা নেটটার মধ্যে মানুষ শুতে পারবে, সেটা থাকে না জাহাজে, জাহাজে থাকে এটা মেনলি, জাহাজে না থাকলেও তুমি যদি কোনো সমুদ্রের তীরে যাও, সমুদ্র তীর বা কোনো জায়গায় সমুদ্রের বিচে যাও, তখন দেখবে এখানে অনেকজন শুয়ে থাকে এইগুলোকে, তো এইগুলোকে বলা হচ্ছে হ্যামক, ঠিক আছে। সাম ক্যানভাস, কিছু ক্যানভাস বা ক্যানভাস মানে হচ্ছে কিছু আমি তিরপল জোগাড় করেছিলাম। উইথ হুইচ আই মেড এ টেন্ট, যা দিয়ে আমি একটা টেন্ট বানিয়েছিলাম। তাবু, তাবু, টেন্ট মানে হচ্ছে তাবু বলে কাকে বলে জানো তোমরা, দেখবে অনেকজন সময় থাকে, অনেকজন তাবুর মধ্যে এইদিকে দিল, এইখানে একটা দরজার মতো করে দিল, আর বাকি দুদিকে তিরপল পেতে দিল যাতে ওর ভেতরে থাকা যায়। তো এটা হচ্ছে টেন্ট বলে একে। আসলে অ্যাকচুয়ালি নেটে মানে বুঝতে পারছো মোবাইলের মধ্যে আঁকা কত ভালো করা যায় না, আর আমার আঁকা এমনিতেই খুব ভালো। তো আই কালেক্ট, কি হলো, আই গট সাম পেপার অ্যান্ড আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার, আমি কিছু ইঙ্ক কালিও পেয়েছিলাম এবং কাগজও পেয়েছিলাম। আই অলসো ফাউন্ড সাম মানি, আমি কিছু মানিও পেয়েছিলাম। আই অলসো ফাউন্ড সাম মানি বাট দে ওয়ার ইউজলেস টু মি ইন দিস ব্যারেন আইল্যান্ড, যদিও আমি কিছু মানে টাকা পেয়েছিলাম কিন্তু সেগুলো আমার কাছে বেকার ছিল এই দ্বীপের মধ্যে। কেন দ্বীপের মধ্যে বেকার, ব্যারেন, ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, ব্যারেন কথার অর্থ হচ্ছে অনুর্বর, তো এই অনুর্বর দ্বীপে এগুলো বেকার। আই ওয়াজ সাম 100 লিগস আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ ট্রেড অফ ম্যানকাইন্ড, আমি যে সাধারণ যাত্রাপথ, সেই সাধারণ যাত্রাপথ থেকে প্রায় 100 কোর্সের কাছাকাছি বা তার থেকে বেশি, সাম 100 মানে বেশ কয়েকশো লিগ দূরে ছিলাম। কিরকম ধরে নাও, ধরে নাও এটা একটা আইল্যান্ড, দাঁড়াও সরি, ধরুন এটা একটা আইল্যান্ড, এইটা একটা আইল্যান্ড বা এটা একটা না কোনো ল্যান্ড, ঠিক আছে।
তো এর মাঝে আছে সমুদ্র, মাঝের জায়গাটা মানে এই জায়গা থেকে এই জায়গাটা পুরোটা সমুদ্র। তো আমি কি করবো, অবশ্যই জাহাজটা নিয়ে এই দিকে যাব, তাই তো, জাহাজ নিয়ে এইদিকে চলে যাব। কিন্তু ধরো না আমি যাচ্ছিলাম কোনো কারণে এইখানে, এবং এখানে ঝড় নিয়ে চলে এলো আমাকে এই জায়গায় নিয়ে চলে এলো আমাকে, এইখানে আইল্যান্ডে এনে ফেলে দিল। তাহলে কি সাধারণ যায় কোন দিকে? সাধারণ মানুষরা যায় তো সব এইদিকে যায়, কিন্তু আমি তার থেকে কয়েকশো মাইল বা কয়েকশো লিগ দূরে চলে গিয়েছিলাম। ঠিক আছে, তো আই ওয়াজ কনভিন্স, আমি বিশ্বাস করে নিয়েছিলাম দ্যাট আই হ্যাড টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ অ্যালোন ইন দিস ওয়ার্ল্ড ডেসোলেট আইল্যান্ড। আমি এটা বিশ্বাস করে নিয়েছিলাম। কনভিন্স মানে কি? কনভিন্স মানে হচ্ছে বিশ্বাস করে নেওয়া। তো আমি বিশ্বাস করে নিয়েছিলাম দ্যাট আই হ্যাড টু স্পেন্ড মাই রেস্ট অফ দ্য লাইফ, বাকি যে জীবন অ্যালোন একাই কাটাতে হবে ইন দিস ওয়াইল্ড ডিজোলেট আইল্যান্ড, এই ওয়াইল্ড বন্য ডিজোলেট পরিত্যক্ত আইল্যান্ডে আমাকে একাই কাটাতে হবে। ঠিক আছে, চলো তাহলে পেজ উল্টাই নিয়ে পরের পেজে দেখি। আচ্ছা চলো, এইবার দেখো তোমরা দেখতে পাচ্ছ একটা না, মানে এটা হচ্ছে রবিনসন ক্রুসো, তার জাহাজটা ডুবে গেছে। এটা হচ্ছে মানে যদিও এই ছবি জানি না কে এঁকেছে, কোন মহান ব্যক্তি এঁকেছেন, কিন্তু যিনি এঁকেছেন খুব ভালো এঁকেছেন। এটা হচ্ছে সমুদ্র এদিকটা, এটা হচ্ছে রবিনসন ক্রুসো, তার জাহাজের একটা ভাঙা অংশ দেখা যাচ্ছে। এইদিকে আই থিঙ্ক তিনি পোর্ট্রেট করার চেষ্টা করেছেন। তো চলো তারপরে দেখে নিই। I search for a long I search long for a place of safe habitation. একটা সেফ নিরাপদ বাসস্থান, সেফ হ্যাবিটেশন, নিরাপদ বাসস্থানের জন্য আমি অনেক খুঁজেছিলাম। সেফ হ্যাবিটেশন নিরাপদ মানে বা নিরাপদ বাসস্থানের জন্য আমি অনেক খুঁজেছিলাম একটা জায়গা। আই ফাউন্ড এ লিটিল প্লেন, আমি একটা সমতল জায়গা পেলাম, অল্প সমতল, প্লেন মানে হচ্ছে সমতল জায়গা পেলাম। অন দ্য সাইড অফ এ রাইজিং হিল, একটা চড়াই পাহাড়ের সামনে একটা না সমতল জায়গা পেলাম। ধরুন একটা চড়াই পাহাড়, যে পাহাড়টা চাপছে তার সামনে অল্প ফাঁকা জায়গা পেয়েছিলাম। অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল দেয়ার ওয়াজ এ হলো প্লেস ওর্নিং, আর যে পাহাড়টা ছিল যে এরকম হয়েছে, তার ভেতরে এই জায়গাটা একটু ফাঁকা জায়গা ছিল। দেখো, অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল দেয়ার ওয়াজ এ হলো প্লেস ওর্নিং, এই যে রকি ওয়াল চড়াই পাহাড় ছিল তার ভেতরে একটা ফাঁকা জায়গা ছিল। লাইক দ্য এন্ট্রান্স অফ এ কেভ, এন্ট্রান্স টু এ কেভ, কি না এখানে গুহার প্রবেশ পথ, কেভ মানে হচ্ছে গুহা, তো গুহার প্রবেশ পথ, এন্ট্রান্স মানে হচ্ছে প্রবেশ পথ, গুহার প্রবেশ পথের মতো ছিল। ওকে, অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন জাস্ট বিফোর দিস হলো, আর সমতলের সামনেই, অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন সমতলের সামনেই, জাস্ট বিফোর দ্য হলো ফাঁকা জায়গার সামনেই, আই রিজলভ টু পিচ মাই টেন্ট, আমি মনস্থির করেছিলাম। রিজলভ মানে হচ্ছে মনস্থির করা, মনস্থির করেছিলাম আমার তাঁবুটাকে খাটাবো। আই কাট দ্য উড, আমি কাঠ কেটেছিলাম। আই কালেক্টেড, যেটা আমি সংগ্রহ করেছিলাম, মানে যে কাঠটা আমি কেটেছি সংগ্রহ করেছিলাম সেগুলোকে কাটলাম কিসের মতো করে? ইনটু স্টেক্স, খুঁটির আকারে। খুঁটি মানে ধরুন আমি এখানে কাঠ পেয়েছি, এত বড় একটা বড় কাঠ পেয়েছি, তা আমি ওটাকে কি করলাম, ওটাকে এইরকম দুখানা ছোট ছোট আকারে ভাগ করলাম খুঁটির মতো করে, যাতে আমি ওটা কি করি, খুঁটির আকারে ওটাকে ইউজ করতে পারি। তো এইরকম দুখানা ভাগে ভাগ করলাম। তো আই কাট দ্য উড আই কালেক্টেড ইনটু স্টেক, আমি যে কাঠটা সংগ্রহ করছিলাম সেটাকে খুঁটির আকারে কাটলাম। আই ড্রোভ দেম ইনটু দ্য গ্রাউন্ড আ সেমি সার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট, এবং আমার যে তাঁবু ছিল, টেন্ট ছিল, সেই টেন্টের চারদিকে সেমি সার্কেল, অর্ধেক বৃত্তের আকারে আমি করে দিলাম। কেন অর্ধেক বৃত্ত কেন করলাম? পেছন দিকে তো পাহাড় ছিল, তা পাহাড় থেকে তো কেউ দেওয়াল ভেঙে আসতে পারবে না, তাহলে আমি সামনের দিকটা কভার করা দরকার ছিল, তার জন্য আমি কি করলাম, সামনের দিকটা করে দিলাম। দ্য স্টেক স্টুড 6 ইঞ্চি অ্যাপার্ট ফ্রম ইচ আদার, এই যে খুঁটিগুলো ছিল সেগুলো একটা খুঁটি আর একটা খুঁটি থেকে 6 ইঞ্চি দূরে দাঁড়িয়েছিল। আই পুট দ্য কেবল, আমি কি করলাম, কেবল যে তার আমি জড়ো করেছিলাম সেই কেবলটাকে দিয়ে দিলাম
আই রেস্কিউড ফ্রম দ্য শিপ, যা আমি জাহাজ থেকে উদ্ধার করেছিলাম, মানে জাহাজ থেকে যে কেবলটা আমি উদ্ধার করেছিলাম সেটা দিয়ে দিলাম অ্যারাউন্ড দ্য স্টেক, খুঁটির চারদিকে, ইন দ্য ম্যানার অফ ফেন্স, বেড়ার মতো করে আমি কি করলাম, খুঁটির চারদিকে দিয়ে দিলাম। আই ইউজ এ শর্ট ল্যাডার টু গো ওভার দ্য ফেন্স, আমি বেড়ার উল্টো দিকে যাওয়ার জন্য কি করলাম, একটা ছোট্ট ল্যাডার, ল্যাডার মানে হচ্ছে মই, ল্যাডার মানে হচ্ছে মই, আর ফেন্স মানে হচ্ছে বেড়া। তাহলে ল্যাডার মানে কি গো, ল্যাডার মানে হচ্ছে মই, আর ফেন্স মানে হচ্ছে বেড়া। ধরুন এটা হচ্ছে বেড়া, এই বেড়ার এদিক থেকে এদিকে যেতে হবে, তার জন্য আমি কি করলাম, ছোট্ট মই ইউজ করতে শুরু করলাম। ফেন্স মানে হচ্ছে মই। ওয়ান্স আই ওয়ান্স ইন ওয়ান্স ইন একবার যদি ভেতরে চলে যেতাম, আই উইথড্র দ্য ল্যাডার, আমি কি করতাম, এই যে ল্যাডার আছে সেটাকে তুলে নিতাম আফটার মি, সো দ্যাট আই কমপ্লিটলি ফর্টিফাইড, যাতে আমি পুরোপুরি ফর্টিফাইড হয়ে যাই, আমি পুরোপুরি কি হয়ে যাই, নিঃসঙ্গ হয়ে যাই, একা হয়ে যাই, পরিত্যক্ত হয়ে যাই, এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, বাইরের জগৎ থেকে। মানে আমি যখন একবার ভেতরে চলে যেতাম, আমি কি করতাম, ওই যে মইটা তুলে নিতাম, যাতে কেউ যেন আমি যেন বাকিদের থেকে আলাদা হয়ে যায়। ইনটু দিস টেন্ট ইনটু দিস টেন্ট আই ব্রট মাই অল স্টোরস, এই টেন্টের মধ্যে, এই তাঁবুর মধ্যে আমি কি করলাম, আমার যে স্টোরগুলো সব নিয়ে এলাম, অ্যান্ড প্রভিন্সেস, এবং জিনিসপত্রগুলোকে। তো চলো তারপরের প্যারাটা দেখে নিই। আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর 10 or 12 days, আইল্যান্ডে 10 কি 12 দিন থাকার পর, দেখো ভালো করে বোঝো, আইল্যান্ডে 10 কি 12 দিন থাকার পর, ইট অকার টু মি, এটা আমার সঙ্গে ঘটেছিল, দ্যাট আই উড লুজ দ্য মেজার অফ টাইম, আমার মনে হয়েছিল কি, যে আমি সময়ের পরিমাপ ভুলে যাব, আমার মনে হয়েছিল যে আমি সময়ের পরিমাপ ভুলে যাবো, মানে আমি যেন সময়কে হারিয়ে ফেলছি, আজকে কি বার বা কোন কটা বাজছে, আমি এরকম সব হারিয়ে ফেলছি। দিস ইজ দিস ওয়াজ বিকজ আই হ্যাড নাইদার ওয়াচ নর ক্যালেন্ডার, এটার কারণ ছিল কি, না আমার কাছে ছিল না ঘড়ি, আর না ছিল আমার কাছে ক্যালেন্ডার, কোনোটাই ছিল না। টু প্রিভেন্ট দিস, এইটাকে আটকানোর জন্য, আই কাট উইথ মাই নাইফ আপন এ লার্জ পোস্ট দ্য ডেট অফ মাই ল্যান্ডিং, আর জন্য এটা আটকাবার জন্য আমি কি করলাম, আমার যে পোস্টগুলো ছিল, থাম্বাগুলো ছিল, তার মধ্যে আমি যে দিনে এসেছি সেই দিনটা লিখে দিলাম। অ্যান্ড আই পুট এ নচ উইথ মাই নাইফ, এবং আমি কি করলাম, একটা করে নচ, নচ মানে হচ্ছে দাগ দেওয়া, এটাকে নচ বলে, এইটাকেও নচ বলতে পারে। তো নচ মানে কি, দাগ দেওয়া, আমি দাগ দিতে শুরু করলাম প্রত্যেক দিনের জন্য, ফর এভরিডে, প্রত্যেক দিনের জন্য। তাহলে কি হচ্ছে, আই কাট উইথ মাই নাইফ আপন এ লার্জ পোস্ট, আমি কি করলাম, একটা কাঠের উপরে দাগ দিতে শুরু করলাম প্রত্যেকটা, যেদিন আমি এসেছিলাম, দেখো আই কাট উইথ মাই নাইফ আপন এ লার্জ পোস্ট, আমি একটা বড় পোস্টের মধ্যে কি করছিলাম না, দ্য ডেট অফ মাই ল্যান্ডিং, আমি যেদিন এসেছিলাম সেই ডেটটা লিখে রাখলাম। অ্যান্ড আই পুট এ নচ উইথ মাই নাইফ, এবং আমার যে মানে চাকু, সেই চাকু করে প্রত্যেক দিনের জন্য দাগ দিতে লাগলাম। আফটার এ লং স্পেল অফ রেন, ভালো মতো বৃষ্টি হওয়ার পর, আই স সাম ফ্রেশ ওয়েদার অ্যারাউন্ড 7 নভেম্বর, আমি 7 নভেম্বর করে বেশ সতেজ আবহাওয়া দেখতে পেলাম, মানে ভালো ওয়েদার, ভালো আবহাওয়া আমি দেখতে পেলাম। I spent the next couple of days making small wood boxes, আর তারপর বেশ কয়েকদিন পরবর্তী দিনগুলোতে আমি কি করলাম না, ছোট বাক্স, কাঠের বাক্স, উড বক্সেস, উড মানে হচ্ছে কাঠের বাক্স, কি করলাম, বানাতে সময় নষ্ট করলাম, মানে বানালাম বেশ কয়েকদিন ধরে, টু কিপ মাই প্রভিন্সেস ড্রাই ফ্রম রেইন, যাতে আমি যে আমার প্রভিন্সেস, আমার জিনিসপত্রগুলো আছে শুকিয়ে রাখতে পারি, শুকনো রাখতে পারি বৃষ্টি থেকে। ওকে, তো চলো নেক্সট প্যারাটা দেখে নি আবার। Among the thing I rescued from the ship
was there, sorry, among the things I rescued from the ship, there was a small bag of corns. I mean for corns meant for poultry feed. যে জিনিসগুলো অ্যামং দ্য থিংস, যে জিনিসগুলোকে আমি রেস্কিউ করেছিলাম, উদ্ধার করেছিলাম জাহাজ থেকে, দেয়ার ওয়াজ এ স্মল ব্যাগ অফ কর্নস, তার মধ্যে একটা ছোট্ট শস্যের ব্যাগও ছিল, মেন্ট ফর পোল্ট্রি ফিড, যা হাঁস মুরগিকে খাওয়ানোর জন্য ব্যবহার করা হতো। তাহলে হাঁস মুরগিকে খাওয়ানোর জন্য একটা কি ছিল, শস্যের ব্যাগ ছিল। মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভোর্ড বাই র্যাটস, এর মধ্যে বেশিরভাগটা না ওই যে শস্যের ব্যাগ ছিল তার বেশিরভাগই ইঁদুরে খেয়ে নিয়েছিল। আই স নাথিং বাট হাস্ক অ্যান্ড ডাস্ট ইন দ্য ব্যাগ, আমি এর মধ্যে কিছুই পেলাম না, শুধুমাত্র ভুসি এবং গুঁড়ো পাচ্ছিলাম। হাস্ক মানে হচ্ছে ভুসি, হাস্ক মানে কি গো, হাস্ক মানে হচ্ছে ভুসি, আর ডাস্ট মানে কি গুঁড়ো, ডাস্ট মানে হচ্ছে ধুলো, তো আমি ভুসি এবং ধুলো পাচ্ছিলাম। আই এমটেড দ্য কর্ন আউটসাইড মাই ওয়াল, আমি কি বললাম, ফাঁকা করে নিলাম আমার দেওয়ালের বাইরে। আই এমটেড, আমি ফাঁকা করেছিলাম, এমটি করা মানে হচ্ছে ফাঁকা করা, খালি করে দেওয়া, তো আমি খালি করে দিয়েছিলাম শস্যগুলোকে আমার দেওয়ালের বাইরে। দেয়ার ওয়াজ, দিস ওয়াজ দ্য লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেইন, এটা ছিল বৃষ্টি, বিশাল বৃষ্টি হওয়ার কিছুদিন আগেকার। A month later, I discovered that green stacks shooting out of the ground. A month later, এক মাস পর আমি ডিসকভার করলাম, আমি আবিষ্কার করলাম, কি আবিষ্কার করলাম, যে যেখানে আমি সেই পোলট্রি ফার্মগুলো মানে পোলট্রি বা মুরগির জন্য যে শস্যগুলো ছিল সেগুলো তো খেয়েছিল মানে ইঁদুরে, এবং আমি ফেলে দিয়ে দিয়েছিলাম শুধু ভুসি এবং ধুলো আছে ভেবে, তো ওইখান থেকে দেখছি চারা গাছ বেরিয়েছে। স্ট্যাক্স মানে হচ্ছে চারা গাছ, চারা গাছ বেরিয়েছে ওইখান থেকে মাটিতে। আই ওয়াজ অ্যাস্টোনাইজ, আমি অবাক হয়ে গেছিলাম, অ্যাস্টোনাইজ মানে হচ্ছে কি অবাক হওয়া, তো আই ওয়াজ অ্যাস্টোনাইজ, আমি অবাক হয়েছিলাম, টু ডিসকভার ইট ওয়াজ এ পারফেক্ট গ্রিন বার্লি, এটা ছিল নিখুঁত সবুজ বার্লি। বাই দ্য জুন 1660, জুনে 1660-এর কাছাকাছি, I had gained the security of food and shelter, 1660-এর কাছাকাছি আমি কি করছিলাম, আমার কাছে আমি অর্জন করেছিলাম, গেন মানে হচ্ছে অর্জন করা, ওকে মাথায় রাখবে, গেন মানে হচ্ছে অর্জন করা, কি আমি অর্জন করেছিলাম, কি অর্জন করেছিলাম, দ্য সিকিউরিটি, সিকিউরিটি মানে কি নিরাপত্তা, সিকিউরিটি মানে কি নিরাপত্তা, কিসের নিরাপত্তা, খাবার এবং আশ্রয়ের নিরাপত্তা। কেন না, আমি তাঁবু বানিয়ে নিয়েছিলাম, কোথায় তাঁবু বানিয়েছিলাম না পাহাড়ের সামনেই তাঁবু বানিয়েছিলাম, এবং তাঁবুটা কেমন ছিল না, যেহেতু পেছন দিকে পাহাড় ছিল আমি নিরাপদ ছিলাম, সামনে খুঁটি দিয়ে দিয়েছিলাম, দড়ি বেঁধে দিয়েছিলাম, মই ইউজ করছিলাম, তাই আমি নিরাপদ ছিলাম। আর তার সঙ্গে সঙ্গে যেহেতু বার্লিও হতে শুরু করেছে, তার জন্য আমার খাবারেরও কোনো ভয় ছিল না, তাই তো। তো এইভাবে আমি কি করলাম না নিরাপত্তা অর্জন করলাম। ইন দি সেম মান্থ আই ডেভেলপ এ হাই ফিভার, এই একই মাসে আমার কি হলো, হাই ফিভার, বেশ জ্বর হলো। অ্যান্ড লে উইক অ্যান্ড থার্স্টি, আমি শুয়েছিলাম কিরকম ভাবে, উইক দুর্বল ভাবে, এবং থার্স্টি, থার্স্টি মানে কি না তৃষ্ণার্ত, জল তৃষ্ণা পাচ্ছিল বারবার। আই রিকভার অ্যারাউন্ড 30, এবং 30 তারিখ করে আমি কি করলাম, আরোগ্য লাভ করলাম। ভালো করে বলছো যে ও নেমেছিল কত তারিখে না 30 কতই এটা 30 তারিখ করে ও রিকভার করলো, এবং ও নেমেছিল দেখো 30 সেপ্টেম্বর, মানে কি ওই তারিখেই না পরের মাসের দিক করে, ঠিক আছে, ওই মাসে না 30 তারিখে নেমেই তো ওর জ্বর হয়নি, তার পরের মাসের কথা বলা হচ্ছে, তার 2-3 মাস পরের কথা বলা হচ্ছে। অন দ্য 15 জুলাই, দেখো তারপরে অন দ্য 15 জুলাই of the July I took a more particular survey on the island, 15 জুলাই করে আমি আরো ভালো করে আইল্যান্ডের চারদিকে ঘুরে দেখলাম। অ্যারাউন্ড 2 মাইলস আপ, এবং আমি জানি যে পেছনেই ছিল পাহাড়, তাহলে 2 মাইল ওপরে আই ফাউন্ড এ ব্রুক, রবিনসন খুচরো কি খুঁজে পেলো, একখানা ব্রুক খুঁজে পেলো, ছোট নদী, ব্রুক মানে হচ্ছে স্মল রিভার বলতে পারো, ঠিক আছে, স্মল রিভার বলতে পারো, ব্রুক মানে হচ্ছে স্মল রিভার, ছোট্ট নদী খুঁজে পেলাম। দ্য প্লিজেন্ট মিডো,
তার সঙ্গে এখানে মনোরম মাঠ, মিডো মানে হচ্ছে, মিডোস মানে হচ্ছে মাঠ, ফাঁকা জায়গা খুঁজে পেলাম। ঠিক আছে, বাইটস ব্যাংক, এর কিনারাতে, মানে ওই যে নদী আছে, ছোট নদী ব্রুক, তার কিনারাতে এখানে মনোরম মাঠ খুঁজে পেলাম। প্লেন সমতল, স্মুথ মসৃণ অ্যান্ড কভার্ড উইথ গ্রাস, এবং ঘাসে পূর্ণ ছিল। মানে তোমার মাঠটা কেমন ছিল? মাঠটা ছিল সমতল ছিল, ঠিক আছে, প্লেন ছিল, সমতল ছিল, স্মুথ ছিল, মসৃণ ছিল, এবং ঘাসে পূর্ণ ছিল। ইন দ্য উডি পার্ট, ইন এ উডি পার্ট, জঙ্গলেরই একটা অংশে, উড মানে হচ্ছে কাঠ, উড মানে গাছও হয়, তো একটা জঙ্গলের অংশে আই ফাউন্ড মেলনস ইন এ গ্রেট অ্যামাউন্টস, আমি মেলন পেলাম। মেলন মানে কি? তরমুজ, প্রচুর পরিমাণে, অ্যামাউন্টস মানে হচ্ছে প্রচুর ভাবে, তাহলে প্রচুর ভাবে আমি কি পেলাম? তরমুজ পেলাম। গ্রেপ রাইপস, গ্রেপ ট্রিজ, এবং কি পেলাম? গ্রেপ, গ্রেপ মানে হচ্ছে আঙুর, আঙুর গাছও পেলাম। গ্রেপস ওয়ার রাইপ অ্যান্ড রিচ, যে গ্রেপগুলো খাচ্ছি, মানে গ্রেপ আঙুরগুলো ছিল, সেগুলো ছিল পাকা এবং খুবই সুস্বাদু। ফার্দার ইনটু দ্য আইল্যান্ড আই ফাউন্ড এ গ্রেট নাম্বার অফ কোকোয়া, এবং আইল্যান্ডের মধ্যেও আমি কিন্তু কি পেলাম? কোকোয়া পেলাম। কোকোয়া কি? কোকোয়া এক ধরনের গাছ, যা থেকে কফি তৈরি হয়। আমরা যে কফি খাই না, সেটা কোকোয়া থেকেই তৈরি হয়। আফ্রিকার কোকোয়া বিখ্যাত। তো আমি কোকোয়া পেলাম এবং অরেঞ্জ পেলাম। অরেঞ্জ মানে হচ্ছে, জানো তোমরা, অরেঞ্জ মানে এক ধরনের লেবু কে বোঝাচ্ছে। লেমন পেলাম, লেমন মানে হচ্ছে পাতি লেবু, ঠিক আছে। আই ক্যারিড এ গ্রেট পার্সেল অফ ফ্রুট হোমওয়ার্ড, আমি কি করলাম? একটা বড় থলির মধ্যে ভরে, বা ভালো করে ভরে, বড় একটা ভারী পার্সেল নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। মানে রবিনসন ক্রুসো বাড়ির দিকে রওনা দিল। অ্যান্ড দ্য জার্নাল টুক মি 3 days, এবং যে এই যে যাত্রী, দ্য জার্নি, জার্নি মানে হচ্ছে এই যাত্রী, আমার কদিন সময় লাগলো? 3 দিন সময় লাগলো। এই যে যাত্রা করতে তার সময় লেগেছিল মাত্র 3 দিন। তো 3 দিন তার যাত্রা করতে সময় লাগলো। তো চলো পরের প্যারা দেখা যাক। আই ওয়াজ টেম্পটেড, আই ওয়াজ টেম্পটেড মানে আমার লোভ হচ্ছিল। টেম্প করা মানে কি? কাউকে মানে লোভ করা, কাউকে আকর্ষিত করা। তা আমি আকর্ষিত হচ্ছিলাম বা লোভ হচ্ছিল আমার, টু ট্রান্সফার মাই হ্যাবিটেশন টু দ্য ভ্যালি অফ ফ্রুট। মনে হচ্ছিল যেন আমি আমার যে হ্যাবিটেশন, বাসস্থান, হ্যাবিটেশন মানে বাসস্থান, সেটা কোথায় নিয়ে যাই? ভ্যালিতে নিয়ে যাই, উপত্যকায় নিয়ে যাই। কোন উপত্যকায়? ফলের উপত্যকায়। আমি ফলের উপত্যকায় নিয়ে যাই। আই ডিড নট, কিন্তু আমি নিয়ে যাইনি। বিকজ আই স্টিল হোপ, কোনো আমার আশা হচ্ছিল, আই স্টিল হোপ টু বি রেস্কিউড বাই সাম পাসিং শিপ অন দ্য সি, আমার আশা হচ্ছিল যে আমি হয়তো কোনো পেরিয়ে যাওয়া জাহাজ আমাকে তখনও উদ্ধার করবে। আই ডিড নট ওয়ান্ট টু এনক্লোজ মাইসেলফ ইন হিল অ্যান্ড উডস, আমি নিজেকে জড়াতে চাইনি। এনক্লোজ মানে হচ্ছে জড়ানো, আমি জড়াতে চাইনি পাহাড়ের মধ্যে এবং কাঠের মধ্যে। আই স্টেড ইন দ্য ভিউ অফ সি, আমি সমুদ্রের দিকেই তাকিয়েছিলাম। 10 months passed since I had set foot on the island, 10 মাস পেরিয়ে গেছিল এবং আমি কি করলাম না, আমার এই দ্বীপে থাকা 10 মাস পেরিয়ে গেছিল। তো আমি কি করেছিলাম? আমি সমুদ্রের দিকেই তাকিয়েছিলাম। তো চলো নেক্সট প্যারাটা দেখে নিই। তা দেখো নেক্সট হচ্ছে, প্রিভিয়াসলি আই হ্যাড নো ল্যাম্প আফটার দ্য ডার্ক, প্রথমে আমার কাছে কোনো ল্যাম্প ছিল না, অন্ধকারের পর প্রদীপ ছিল না। আই কালেক্টেড এ লিটিল ট্যালো, আমি অল্প ট্যালো জোগাড় করলাম। ট্যালো মানে কি? দেখো ট্যালো মানে এইখানে তুমি পেয়ে যাবে, ট্যালো মানে হচ্ছে অ্যানিমেল ফ্যাট। অ্যানিমেল ফ্যাট, তাহলে আমি কি কিছু চর্বি, এক কথায় গোদা বাংলায় হচ্ছে আমাদের চর্বি, আমি কিছু চর্বি জোগাড় করলাম। অ্যান্ড এ স্মল ক্লে ডিশ, এবং আমি কি করলাম না, একা কিছু চর্বি জোগাড় করলাম, একা প্রদীপ বানালাম। প্রদীপ বানানো এমন কিছু ব্যাপার নয়, মাটির প্রদীপ তুমিও বানাতে পারো। কিরকম করে? এখানে এইরকম করে প্রদীপ বানায়, ঠিক আছে, সরি এইরকম হয় প্রদীপটা। তো এখানে আগুন দিয়ে দাও, বাস হয়ে যাবে, প্রদীপ জ্বলতে শুরু করবে। তো দেখো আই কি হচ্ছে না, আমি কিছু করলাম, আই কালেক্টেড এ লিটিল ট্যালো, আমি অল্প চর্বি জোগাড় করলাম। ট্যালো মানে হচ্ছে চর্বি জোগাড় করা, তা আমি অল্প চর্বি জোগাড় করলাম, ঠিক আছে। অ্যান্ড এ স্মল ক্লে ডিশ, এবং ছোট্ট মাটির পাত্র। টু দিস আই অ্যাডেড উইক, উইক মানে হচ্ছে সলতে,
যার মধ্যে আমি সলতে দিয়ে দিলাম, যার মধ্যে উইক মানে হচ্ছে সলতে, যার মধ্যে আমি সলতে দিলাম। অ্যান্ড দাস আই হ্যাড দাস মেড মাই সেলফ এ ল্যাম্প। এইভাবে আমি আমার জন্য একটা ল্যাম্প বানালাম, আমি আমার জন্য একটা প্রদীপ বানালাম। I now began to serious I beg now began seriously consider the circumstances I was reduced to. আমি যে ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেটাকে আমি গম্ভীরভাবে নিলাম। সার্কামস্ট্যান্সেস মানে হচ্ছে ঘটনা প্রবাহ, যে ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেগুলোকে আমি গম্ভীরভাবে গণ্য করতে শুরু করলাম। I decided to describe my state of affair in writing. আমি মনস্থির করলাম, আমি মনস্থির করলাম কি, যে আমার যে লেখা কাজকর্মগুলো আছে সেগুলো আমি লেখার মধ্যে রাখবো। I began to keep a journal of everyday's employment. আমি প্রত্যেক দিনের যে ঘটনাগুলো সেগুলো লিখতে শুরু করলাম। এমপ্লয়মেন্ট মানে প্রত্যেক দিনের কাজকর্মগুলো লিখতে শুরু করলাম। I could not include all particulars. আমি সবগুলোকে লিখতে পারছিলাম না, বিকজ গ্র্যাজুয়ালি আই র্যান আউট ইঙ্ক, কারণ আমার ক্রমাগত আমার কালি শেষ হয়ে যাচ্ছিল। ঠিক আছে, ক্রমাগত আমার কালি শেষ হয়ে যাচ্ছে বলে সব ঘটনাগুলোকে লিখলাম না, কিছু কিছু লিখলাম। আই ফাউন্ড, আমি খুঁজে পেলাম, বাই দ্য নচেস আই কাস্ট অন দ্য পোস্ট। আমি কি করলাম না, আমি যে দাগগুলো দিয়েছিলাম, মনে আছে সেই প্রথম দিকে দাগ দিয়েছিলাম বলছিল লেখক, বা রবিনসন ক্রুসো দাগ দিয়েছিল, সেই দাগগুলো থেকে সে খুঁজে পেল ইট ওয়াজ 13 সেপ্টেম্বর এগেন, এটা হচ্ছে 30 সেপ্টেম্বর এগেন। ও নেমেছিল কোন দিন, 30 সেপ্টেম্বর। ও দেখতে পেল যে ওই দাগগুলো দেখে যে 365 দিন ক্রস হয়ে গেছে, আবার 30 সেপ্টেম্বর এসে গেছে। আই হ্যাভ স্পেন্ড 365 ডেজ অন দিস আইল্যান্ড। আমি এই দ্বীপের মধ্যে 365 দিন কাটিয়ে ফেলেছিলাম। তো এইটা হচ্ছে গল্প। এইবার তোমাদেরকে একটা বলছি, ভালো করে বুঝো, যে প্রত্যেকটা প্যারাতে দেখো অ্যাকচুয়ালি হচ্ছে কিছু জিনিস আছে এখনো বোঝা বাকি আছে। ফার্স্ট হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট পার্সন ন্যারেটিভ, মানে কি এইখানে যে গল্পের মূল বক্তা সে তার নিজের জীবনী বলছে, রবিনসন ক্রুসোর গল্পের বক্তা এবং সে নিজের জীবনী বলছে, তার জন্য একে বলে ফার্স্ট পার্সন ন্যারেটিভ। দেখো দু ধরনের হয়, একটা ফার্স্ট পার্সন হয়, একটা হচ্ছে ওমনিয়াস হয়, একটা সেকেন্ড পার্সন, সরি বিভিন্ন ধরনের হয়। ফার্স্ট পার্সন যে নিজের সম্বন্ধে বলে, যেমন হচ্ছে আমরা এটা পড়ছি, এটা হচ্ছে ফার্স্ট পার্সন ন্যারেটিভ। সেকেন্ড পার্সন ন্যারেটিভ কোনটা, আমরা যে প্রথম গল্প পড়েছিলাম, যে প্রথম গল্প আমাদের টেক্সট বইয়ে ছিল, মনে আছে কোন গল্পটা ছিল আমাদের টেক্সট বইয়ে, দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। ওই টেলস অফ ভোলা গ্র্যান্ডপা ছিল সেকেন্ড পার্সন ন্যারেটিভ। কারণ কি, লেখক মনোজ দাস নিজের সম্বন্ধে বলেনি, লেখক মনোজ দাস কাকে না তার ভোলা কাকার সম্বন্ধে বলছিল। আর একটা হচ্ছে ওমনিয়াস, যেখানে লেখক থাকবে না কিন্তু লেখক সব চরিত্রে কি করে না করে তাদের ভাবনা চিন্তা সব জানে। তো এইটা হচ্ছে ফার্স্ট পার্সন ন্যারেটিভ। আর দ্বিতীয় হচ্ছে, এইখানে দেখো প্রত্যেকটা প্যারা থেকে আমরা কিছু না কিছু জানতে পারছি, তো তার জন্যই ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে দেখো প্রথম প্যারাটা, এই যে প্রথম প্যারা রয়েছে, এই ফার্স্ট প্যারাটার মধ্যে থেকে আমরা কি জানতে পারছি, ফার্স্ট প্যারা থেকে আমরা জানতে পারছি যে ও কিভাবে এই আইল্যান্ডে এলো। ফার্স্ট প্যারাতে আমরা কি জানতে পারছি, যে এই ফার্স্ট প্যারাতে জানতে পারলাম যে কিভাবে সে আইল্যান্ডে এলো এবং কি কি সে সংগ্রহ করলো, তার সঙ্গে নিজের সঙ্গে কি কি সংগ্রহ করেছিল। ঠিক আছে, দ্বিতীয় যে প্যারা, সেই প্যারাটা হচ্ছে কি, যে ওই যে জিনিসগুলো উদ্ধার করেছিল, সরি প্রথম প্যারাতে ছিল কি, যে ও কিভাবে এলো এবং নিজেকে কিভাবে রাখতে শুরু করলো। দ্বিতীয় প্যারাতে হলো যে ও কি উদ্ধার করেছিল, কি কি উদ্ধার করেছিল, দেখো এখানে সব আছে উদ্ধার করা জিনিসপত্রগুলো আছে সব, যে কি কি উদ্ধার করেছিল এবং তার সঙ্গে সঙ্গে সেইগুলোকে কি কাজে লাগানো হলো, সেইটা হচ্ছে সেকেন্ড প্যারায়। ঠিক আছে, থার্ড প্যারা 3 নম্বর যে প্যারাটা আছে, সেই 3 নম্বর প্যারাটা কি আছে না, ও কি করলো, ও একটা সমতল জায়গা খুঁজে পেলো। 3 নম্বর প্যারায় আমরা জানতে পেলাম যে ও সমতল জায়গা খুঁজে পেলো, যেখানে ও কি পেলো, খাবার পেলো। ঠিক আছে, 4 নম্বর প্যারাতে এলাম আমরা, সেইখানে ও চারদিকে খুঁটি কিরকম করে বানালো, কেমন করে নিজের চারদিকে ও বেড়াটাকে কি করে সিকিওর করলো, সেইটা কিন্তু আমরা পেলাম। আচ্ছা, এই প্যারাতে এই প্যারাতে কি হলো না, ও কোথায় থাকবে সেটা ডিসাইড করলো, কি করে সেটাকে নিরাপদ করলো, এই প্যারায় পেলাম। এই প্যারায় নিরাপদ কি করে করলো, আর এই প্যারায় ও কি করলো, তার হ্যাবিটেশন, তার যে হচ্ছে বাসস্থান, সেইটা কি করে খুঁজে পেলো।
তারপরের দুইখানা প্যারা দেখো কিরকম রয়েছে। তারপরের দুখানা প্যারা রয়েছে যে ও কি করলো না, ও কি করে জার্নাল রাখা শুরু করলো, দিনের হিসাব কি করে রাখা শুরু করলো সেইটা জানতে পারলাম আমরা। তার সঙ্গে সঙ্গে কি হলো না, ও নিজের জন্য স্মল বাক্স, ছোট ছোট কাঠের বাক্স, স্মল বক্স, ওইটা করতে শুরু করলো কি করে সেটা জানলাম। তারপরের প্যারাতে আমরা কি পেলাম যে ও কিভাবে নিজের জন্য পোলট্রির খাবার থেকে নিজের খাবার বানাতে শুরু করলো, বার্লি বার্লি কিভাবে, এবং কিভাবে ও সে কিভাবে নিরাপদ বাসস্থান খুঁজে পেল, নিরাপত্তা পেল কিসে, খাবারের এবং আশ্রয়ের, সেইটা আমরা জানতে পারলাম। তারপরের প্যারাতে শরীর খারাপ হয়েছিল এবং তাই জন্য শরীর খারাপ হয়েছিল এবং সেই জন্য ও কি হলো না, কিভাবে ও থাক অসুবিধা হয়েছিল সেটা জানতে পারলাম। পরের প্যারাতে আবার যদি চলে আসি, এইটা হচ্ছে দেখো এই ছবিটা হচ্ছে ছবি যেখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ও ও নিজেকে মানে দেখো একটা হচ্ছে তাঁবু বানিয়েছিল, এটা হচ্ছে পাহাড়, তুমি ধরতে পারো এটা হচ্ছে পাহাড়, এটা হচ্ছে পাহাড়, ঠিক আছে, এটা ধরে নাম পাহাড়, এটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাহাড়, এটা হচ্ছে ও তাঁবু, ঠিক আছে, এবং এটা হচ্ছে তার বেড়া বা ফেন্স। এবং দেখো ওইখানে ও রয়েছে অলরেডি ফেন্সের চারদিকে কি করছে না, ও এখানে মইও ইউজ করছে, এখানে হালকা পাড়া তুমি দেখতে পাবে যে দেখো এখানে মইও রয়েছে ওর হাতে, সেই মইটা দিয়ে ও ওপারে যেত এবং এই পারে আসার সময় ওই মই তুলে নিত। তো এইটা আমরা পড়লাম। তারপরের প্যারাতে দেখে নাও, পরের প্যারাতে হচ্ছে ও কি করলো না, ও সেই ফল খুঁজে পেলো, ফল এক গুচ্ছ ফল খুঁজে পেলো এবং সেগুলোকে বাড়ি নিয়ে এলো। এবং এইটা দেখো এই জার্নি তার কদিন লেগেছিল, 3 দিন লেগেছিল। মোস্ট ইম্পর্টেন্ট এই যাত্রা, কেন না যাবার সময় ও 2 মাইল উপরে গিয়েছিল, এমন কিছু ডিস্টেন্স নাই, কিন্তু ও কি করেছিল আসার সময় মেবি রাস্তা হারিয়েছিল বা সব ফলগুলোকে আনতে তার 3 দিন সময় লেগেছিল। তারপরে সে কি করলো, সে নিরাপদ বাসস্থান হিসাবে থাকা শুরু করলো এবং সে কি করলো ভ্যালিতে চলে যেতে চাইছিল, কিন্তু তার মনের মধ্যে এখনো বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল। তার জন্য এই বেড়াতে ও কি বলছে যে আমি কিন্তু গেলাম না, কোথায় গেলাম না, না ওই যে পাহাড় যেখানে নরম জায়গা ছিল, সমতল জায়গা ছিল, যেখানে ফল ছিল, আমি সেইখানে গেলাম না। পরের প্যারাতে কিভাবে ও নিজের জন্য একটা প্রদীপ বানালো সেটা আমরা জানতে পারলাম, কিরকম নিজের জন্য প্রদীপ বানালো সেটা জানতে পারলাম। তারপরে প্যারাতে কি হলো না, ওর নিজের কাজকর্মগুলোকে লিখে রাখতে শুরু করলো এবং তারপরের প্যারাতে আমরা জানতে পারলাম যে 1 মাস হয়ে 1 বছর হয়ে গেছে তার আসা, 1 year হ্যাড অলরেডি ক্রসড। তো এইটা হচ্ছে আমাদের কি না, আমাদের যে গল্প ছিল শিপ রেক সেলর, রবিনসন ক্রুসোর, মানে রবিনসন ড্যানিয়েল ডিফোর লেখা রবিনসন ক্রুসোর উপন্যাসের শিপ রেক সেলর, সেটা পড়লাম। তো এর কোশ্চেন অ্যান্সার গুলো আমরা করছি না, যদি তোমাদের অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাও, আমি কোশ্চেনের উপরেও একটা ভিডিও বানিয়ে দেবো। আর যদি তোমাদের কোশ্চেনের কোনো প্রবলেম না থাকে, প্রশ্ন থেকে কোনো প্রবলেম না থাকে, তাহলে আমি পরে অপেক্ষা করো, আমি পরের ভিডিও নিয়ে আবার শীঘ্রই আসছি। আর যদি তুমি আমাদের চ্যানেল এখনো পর্যন্ত লাইক না করে থাকো, অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার কেমন লাগলো জানাবে, যদি খারাপ লাগে ডিসলাইক করো, নো প্রবলেম, ডিসলাইক করো, কিন্তু কেন ডিসলাইক করলে সেটা একটু জানিও। ততক্ষণ সাবধানে থাকবে, ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই।